ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। আজ কলকাতা থেকে অনেকটা দূরে কন্টাইতে রয়েছে এবং এই কন্টাইতে আসার একটাই কারণ অতনুর বাড়ি, সারেগামাপার সেই ক্ষুদে শিল্পী চ্যাম্পিয়ন অতনুর বাড়ি এখানে। সারেগামাপার তার এই গোটা জার্নি, তার সেই স্বপ্নের রাত কেমন ছিল, বাবা মা সকলেই রয়েছেন বাড়িতে, তাদের সাথে আলাপ করুন। চলুন আমার সাথে অতনুর কাছে। এই দাঁড়িয়েই রয়েছে। প্রথমে তো কি বলবো, অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা। এই যে সারেগামাপা এবং উইনার, ওর কণ্ঠে স্বয়ং সরস্বতী রয়েছে, এটা আমার আলাদা করে বলার কিছু নেই। ওর গানের গোটা জার্নি তার প্রমাণ। অতনু, কেমন ছিল এই জার্নি, আগে সেটা একটু শুনি তোমার থেকে। হ্যাঁ, অবশ্যই জার্নিটা অনেক বড় ছিল, ৯ মাসের জার্নি। এবার প্রথম দিন যখন অডিশনে গেছিলাম, তখন অডিশনে গান গিয়ে যখন সিলেক্ট হলাম, খুবই আনন্দিত হয়েছিলাম। তারপরে এরকম গান গাইতে 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 ফাইনালে গেলাম। ফাইনালে লাগছিল না চ্যাম্পিয়ন হবো, কিন্তু কীভাবে চ্যাম্পিয়ন হয়ে গেলাম, ঠাকুরের কৃপায়। একদমই। এবং বাড়িতে ওর মা বাবা রয়েছে, আমরা সবার সাথে আলাপ করি। দিদিও আছে? আচ্ছা, দিদিও রয়েছে। অনেক গান হবে, অনেক গান হবে, আড্ডা হবে। তুমি যমুনা তুমি যমুনায় জল আনতে যাচ্ছ, যমুনার জল আনতে যাচ্ছ, সঙ্গে নেই তো কেউ, তুমি কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি। অতনুর বাড়িতে রয়েছে এবং সপরিবার সকলেই রয়েছে। প্রথমত আপনাদেরকেও কংগ্রেচুলেশন, ছেলের এরকম একটা জার্নিতে। নমস্কার। অতনু তো রয়েছে, তো অতনু আগে তোমার থেকে শুরু করি, যে কিরকম ছিল, তুমি আমাকে নিচেই বলছিলে ৯ মাস, তো সেই জার্নি তোমার এবং অনেকের সাথে একটা দারুণ বন্ধুত্ব, কিরকম কেটেছে জার্নিটা? জার্নি তো খুব, তোমাকে নিচেই বলে দিয়েছিলাম জার্নিটা কিরকম ছিল। এবার আমি ফাইনালে একটু জার্নিতে বলছি। ফাইনালে আমাকে অনেক ধরনের গান রেডি করতে হয়েছিল গাওয়ার জন্য, আর তারপর ওর মধ্যে থেকে একটা গান সিলেক্ট হলো, ফুল গেন্দ বানা মারো, মান্না দিজির গাওয়া। এবার ওই গানটি আমি যখন প্রথম ফাইনালের স্টেজে গেলাম, তখন আমার হাত পা কাঁপছিল, কারণ এত ঠান্ডা এসি, আর এত ৫,০০০ লোক, আর ১০ জন জাজেসের সামনে আমি গানটা গাইছিলাম, এই জন্য খুবই ভয় লাগছিল। কিন্তু আমি ভালোভাবে গানটা গেয়ে দিয়েছিলাম, আর তখন আমারও খুব ভালো লাগছিল গানটাকে, আর আমি চ্যাম্পিয়ন হয়ে গেছি। তো আগে একটু বাবার কাছ থেকে শুনি, মানে তোমার বাবা, যেটা আমি আগেও শুনছিলাম যে ৯ মাস আপনি ওর সঙ্গে থাকা এবং প্রতিটা মুহূর্তে ওকে দেখা, এবং তারপর যখন ছেলে এরকম একটা চ্যাম্পিয়ন, ওইরকম আর সারেগামাপার মতো একটা মঞ্চ, যেখানে প্রচুর প্রতিযোগী, প্রচুর উন্নত শিল্পীরা রয়েছে, ক্ষুদে শিল্পীদের মধ্যে ও চ্যাম্পিয়ন, তো সেটা একটু আপনার কাছ থেকে শুনি, কিরকম ছিল ওই রাতটা? ওখানে বড় ছোট সবাইকে মিশিয়ে করা হয়েছিল বাড়িতে, অসংখ্য প্রতিযোগী এসেছিল, প্রতিযোগীরা এসেছিল। তো তার মধ্যে লাস্টের দিকে সেমিফাইনালে ওখানে আপনার ভাগ করা হলো যে একটা ছোটদের গ্রুপ আর একটা বড়দের গ্রুপ। যাই হোক, ছোটদের গ্রুপ থেকে অনেকেই ছিল, সবাই ভালো গায়, বড়দের গ্রুপেও ভালো গায় মোটামুটি। তো তারপরে আমরা ওকে ফাইনালি যে সমস্ত গানগুলো দেওয়া হয়েছে তার মধ্য থেকে বাছা হয়েছে যে এটা তাকে গাইতে হবে। সে গাইলো, খুব ভালোভাবেই গাইলো, আর গাওয়ার পর মোটামুটি চ্যাম্পিয়নও হলো। আর ওই দিন রাত্রিতে আমি যে ছিলাম ওখানের একটা যেটা বড় অভিজ্ঞতা, সেটা হচ্ছে যে ওই দিন আমি সারাদিন কোনো কিছু খাইনি, একটা টেনশনও কাজ করছিল যে কি হবে রেজাল্ট। তো মনে মনে ছিল যে একটা, যদি ও যেভাবে গানটা গিয়ে দিল, আমি যখন শুনলাম যে হ্যাঁ ও একটা প্লেস পেয়ে যাবে, এরকম একটা ইচ্ছে ছিল। কিন্তু যতক্ষণ না আবির স্যার ক্যানভাস করছেন, ততক্ষণ পর্যন্ত খুব বুকটা দুরু 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 করছে।
তারপরে যখন ফার্স্ট রানার আপের নাম হয়ে গেল, সেকেন্ড রানার আপের নাম হয়ে গেল, তারপর তখন আমি শিওর যে না অতনু ফার্স্ট হচ্ছে। তো যাই হোক, পরবর্তীকালে ওর নাম ঘোষণা হলো, আর খুব আনন্দ লাগলো, একদম আনন্দে আমরা নাচানাচি শুরু করে দিয়েছিলাম এবং এখান থেকে 50-60 জনও গেছিল, ওরাও সবে খুব আনন্দ করেছে, নাচানাচি করেছে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের ওই অভিজ্ঞতা ছিল। তারপর অভিজ্ঞতার কথা বলবো কি, 9 মাসের যে ব্যাপারটা ছিল খুব কষ্ট, ওই জার্নিটা খুব কষ্ট। রিয়েলিটি শোতে 9 মাস জার্নিটা প্রচণ্ড কষ্টদায়ক। ভোরে সকালে উঠা 4টা থেকে আর রাত্রি 12টার সময় আসা আমাদের এখানে, ঘুমানো মাত্র 2-3 ঘন্টা ঘুম হতো, তারপরে আবার উঠে নিয়ে যাওয়া হতো। কি তার শারীরিক পরিশ্রম, আমাদের শারীরিক পরিশ্রম হতো, সবারই হতো, আপনার যে স্টাফ যারা কাজ করে তাদের সবারই হতো। তার মধ্য দিয়ে মোটামুটি আমরা যেমন ওর স্যারেরা বলতেন সমস্ত রকমের কথাকে মেনে, ওর একটু সময় কোনো নষ্ট হতো না, গানের মধ্যে ইনভলভ থাকতো, ওই গান করে মোটামুটি সে এই জায়গায় পৌঁছেছে, খুব খেটেছে আর সঠিক জায়গায় পৌঁছেছে বলে আমি মনে করি। ছেলে এখন অনেক ছোট এবং তার মধ্যেই ওর একটা এরকম অ্যাচিভমেন্ট। তো কোন বয়স থেকে মোটামুটি গান যে ও ভালোবাসে সেটা বুঝতে পারলেন আপনারা? গান ভালোবাসে সেটা বুঝতে পারলাম প্রায় 3.5-4 বছর বয়স থেকে। ওর দিদি যখন গান শিখতো, দিদির গানের স্যার এলে দিদি গান করতো, আর দিদির সত্যি কথা বলতে কি মানে এর মতো অতটা ঝোঁক ছিল না। দিদির ওই স্যার এলে হারমোনিয়াম বেরোতো, স্যার চলে গেলে হারমোনিয়াম ঢুকে যেত, এরকম ব্যাপারটা। তো সেই হিসেবে অতনু শুনতো গানগুলো, যখন ও খেলা করতো, ওর থেকে ও ছোট অনেকটা, তো ও যখন খেলা করতো তখন ওই গানগুলোই সুরে সুরে গাইতো, এবং আমরা যখন শুনতাম দেখতাম যে সুর একদম পারফেক্ট আছে, একটু এদিক ওদিক হচ্ছে না। তখন বুঝলাম যে হয়তো ওর মধ্যে গানের একটা কিছু নেশা আছে বা প্রতিভা আছে, যেটা হয়তো ওর জল পেলে, যেমন চারা গাছ ছোট, জল দিলে বড় ময়ূরে পরিণত হয়, আমরা ভাবলাম যে হয়তো গানের দিকে ওর কিছু হলেও হতে পারে, দেখি তাহলে গানটাই শেখানো যাক প্রথমে। তো 5 বছর বয়স থেকে আমরা গান শেখানো শুরু করি। আমাদেরই এখানে কাঁথির একজন ম্যাডাম প্রতীতি বেরা দাস মহাশয়া, ওনার কাছেই প্রথম ও যায় হাতে খড়ি, ওখান থেকে শুরু হয়। তারপরে ম্যাডাম নিজেই বলেন যে ওকে, ওর গান শুনে ম্যাডাম প্রথম দিন যখন যায় ও বলে তুমি গান জানো না? হ্যাঁ, মানে গান করো। ও এমনি গান করে, গান শুনে ম্যাডাম বলে যে সত্যি মানে খুবই ভালো, এবং কিছুদিন শেখার পরে দিদিমণি নিজেই বলেন যে অতনুকে একটু কলকাতার দিকে নিয়ে যান, যাতে ও আরো ভালো কিছু শিখতে পারে। তো তারপরে আমরা অনলাইনে ললিত কলায় অডিশন দিই এবং ওখানে ও চান্স পায়। গুরুজি সীমান্ত সরকার স্যারের কাছে এখন ললিত কলায় গান শিখছে। আর ও যখন জিটিভিতে গেছিল, জিটিভি থেকে শঙ্কর মহাদেবন স্যার 6 জন ফাইনালিস্টকে ফ্রিতে গান শেখানোর জন্য স্কলারশিপ দিয়েছিলেন। তো সেই জন্য শঙ্কর মহাদেবন একাডেমিতেও ও ফ্রিতে কোচিং নেয়। মোটামুটি এভাবেই চলছে। এখনো সারেগামাপাতে উইনার হয়েছে, খুবই খুশি হয়েছি। তবে এটুকু চাই যে ও যাতে এটাকে ধরে রাখতে পারে, কারণ ও এখন খুব ছোট, ওর একটা ভয়েস চেঞ্জের টাইম আসবে, তো ওটাকে ওভারকাম করে যেন এই জার্নিটা ওর চলতে থাকে। তো সকলে আশীর্বাদ করুন, এবং আমরাও চাই এটা যাতে হয়, এবং ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, এবং ওর সমস্ত শ্রোতা দর্শকদের কাছে এটাই কামনা করি, ওকে আশীর্বাদ করুন, ও যেন এভাবেই চলতে থাকে। অথবা দিদি রয়েছে, দিদির সাথে কি দুষ্টুমি খেলা হয় এগুলো? হ্যাঁ, দিদি তো অফিসে চাকরি করে, তো দিদির সঙ্গে বেশি খেলাধুলা হয় না, আমার বেড়ালের সাথে হয়। কিন্তু বেড়াল আজকে নেই, এই সময়টাই নেই, ও বাইরে ঘুরতে গেছে। আচ্ছা, তো দিদি কি বলবে ভাইয়ের এই মানে এই এত ছোট বয়সে, এবং তোমার গান থেকে ওরও একটা গানের প্রতি যে ভালোবাসা সেটাই প্রকাশ পায় পরে, তো কি বলবে সেটা নিয়ে? ও যখন খুব ছোট ছিল, তো ততক্ষণ থেকে মানে যখনই আমি গান রেওয়াজে বসতাম তখনই আমার পাশে বসে থাকতো, কিছু বুঝুক না বুঝুক গুনগুন করে গান গাইতো। আর ওর যেহেতু ফেভারিট সিঙ্গার মান্না দে ছিল, তো মান্না দে স্যারের যখনই কোনো গান আমি করতাম, ও আমাকে বলতো দিদি তুমি ফুল স্বরলিপিটা বাজাচ্ছ না কেন? তাই বলতো আমি জানি না, আমাকে আমার স্যার করে দেননি। তো বলতো যে ঠিক আছে আমি করে নিচ্ছি। তো ও নিজে নিজেই করে নিত। তো ওর একটা ঈশ্বর বলতে প্রতিভা আছে, ও নিজে থেকেই সমস্ত গানের স্বরলিপি নিজে থেকেই করে, কেউই ওকে দেখিয়ে দেয় না। যে কোনো গানের যে কোনো সুর 2-3 সেকেন্ডের মধ্যে শোনার পরেই ও কিন্তু তুলে নেয়, এটা খুবই গুণ। আর আগে তো সাপা টিপে গাইতো, তারপরে তো কর্ড শিখলো, আর এখন পুরো হারমোনিয়ামটাই ওর দখলে। মানে কিছু বলতে পারি না, মানে এটা বলি যে আমার ভাই খুব ভালো হারমোনিয়াম বাজাতে পারে। না, এই প্রসঙ্গে বলে রাখি, যে হারমোনিয়াম বাজানোর প্রসঙ্গটা বললো, এই ক্ষেত্রে বলে রাখি যে ও কিন্তু আগে রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি সবই আপনার বাজিয়ে দেয়, কিন্তু যখন আধুনিকে এলো সেই সময় তার এক তবলা শেখ ছিলেন, ওই তপেন্দু চক্রবর্তী মহাশয়, তো তিনি তার সঙ্গে বাজাতেন।
বাজাতে বাজাতে মান্নাদিজির একটা গান এলো, যখন কেউ আমাকে পাগল বলে। এই গানটার একটা সামনে মিউজিক পোর্শন আছে খুব ক্রিটিক্যাল। ওই মিউজিক পোর্শনটা কিন্তু তিনি বললেন যে অতনু তুমি এক কাজ করো তো, আমি তবলাতে বাজাচ্ছি, তুমি তোলো তো। তো তুলতে গিয়ে দেখা যাচ্ছে ও কিন্তু বেশ তালে কাটছে, বলছেন না হবে না, এরকমই হবে না, তুমি তোলো। ফলে ওইটাকে করে 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 বারবার বলছে না হচ্ছে না, বলো এখানে হচ্ছে, এই তাল কাটছে, এইখানে করছে, এখানে না, তুমি ভালো করে তোলো। তুলতে 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 বলছেন আমি এইটা গেলাম, পরের সপ্তাহে আসবো কিন্তু আমি এইটা নিব। ঠিক পরের সপ্তাহে কিন্তু ও কিন্তু ওই টোটাল রিডটা টিপে কিন্তু কমপ্লিট করে নেয়। ওই থেকেই কিন্তু ওর ওই যে কোনো বাজানোর যে ব্যাপারটা, আর যে কোনো গানের যে কোনো মিউজিক পার্ট একমাত্র ও, যে আপনি যে কোনো একটা গান বলুন, তার গানের পর কোন মিউজিক পোর্শন মিউজিক পার্টগুলো সমস্তগুলো মানে বাজিয়ে দেবে একদম। ওইটাও পারে। আমরা যেমন অতটা গানের সত্যি যে কোনো একজন গানের নেই, আমরা কেউ গান করি না, কিন্তু গান শুনতে খুব ভালোবাসি। তো অতনু কিন্তু নিজে নিজে প্রত্যেকটা গানের মিউজিক পার্ট এবং গানের পোর্শন পুরোটাই বাজাতে। একটা গানের পর কোন মিউজিক পার্টটা হবে, আপনার মিউজিক তো নেই, ও কিন্তু মিউজিক পার্টটা পরে পরবর্তী যে আপনার যে অন্তরাতে যাচ্ছে তার সুর কি হবে ও কিন্তু করে দিবে। আপনি সেরকম তাকে একটা করতে বলবেন, দিলে আপনি নিশ্চয়ই একটা আমি এই গানটাই শুনি একটু, যেটা তোমার বাবা বলছে, ওই যখন কেউ আমাকে পাগল বলে, যেটা তুমি শোনাও, স্যার যেটা তোমাকে ধরিয়ে দিয়েছিলেন, তবে যেটা ধরিয়ে দিয়েছিলেন, সেই মিউজিক পোর্শনটা বাজাও। আগে কোন মিউজিক পোর্শনটা এটা শুনুন। হ্যাঁ চলো মানাদের কথা মানে কোন গলায় আশীর্বাদ দিয়ে গেছে আমাকে। তো মানাদের সাথে তোমার একটা বোধহয় একটা মিষ্টি সম্পর্ক রয়েছে, আমি একটু আগে শুনছিলাম ওর কাছে একটা গল্প, তো সেটা তুমি একটু বলো। মান্নাদি আমার মান্না দাদু বলছি, কারণ মান্না দাদু আমি নামটা বলতে পারছি কারণ মান্নাদিজি যাকে ওনার সবকিছু দিয়ে গেছিলেন, রজত কুমার ব্যানার্জি, ওই কাকু আমাকে পারমিশন দিয়েছিলেন যে আমি তোকে পারমিশন দিলাম, তুই আজ থেকে মান্নাদিজিকে মান্না দাদু বলে ডাকবি। তখন থেকে আমি মান্না দাদু বলে ডাকি। আর রজত কাকু আমাকে মান্না দাদু যেই টুপিটা পরতেন ওই টুপিটা আমাকে দিয়েছেন, ওই টুপিটাও আমাদের দেখাবো। আর আরেকটা আমাকে রিমোট কন্ট্রোল গাড়িও দিয়েছেন, ওই গাড়িটাও দেখাবো। এই যে ছবিগুলো মানে তোমার কথা মান্না দাদু বলো, তুমি তো নিজেই লাগিয়েছো এই ছবিগুলো। এই ছবিগুলো এই যে এত সুন্দর ক্লিয়ার আর এত ভালো ভালো ফটো, এগুলো তুমি কোথাও পাবে না, শুধু রজত কাকুর কাছে আছে। ওই জন্য রজত কাকু আমাকে এই ছবিগুলো দিয়েছেন। আরো কয়েকটা ছবি আছে কিন্তু এখানটা রাখার জায়গা নেই বলে ওইগুলো আমি একটা ড্রয়ারে রেখেছি। আমি ওখানে আশাদির সঙ্গে একটা ছবি দেখছি, তো এইটা কোথাকার ছবি?
এই ছবিটা আমি যখন জিটিভিতে ছিলাম তখন আশা ভোসলে ম্যামের সাথে আমি একটা গান গেয়েছিলাম, আর এই ছবিটা তুলেছিলাম। আর একটা আশা ভোসলে ম্যাম নিজে সাইন করে আমাকে একটা 500 টাকার নোট দিয়েছিলেন। এই দেখো এটা, এখানটা লেখা আছে শুভ আশীর্বাদ আশা ভোসলে, আর এখানে এই যে 500 টাকার নোটের উপর যে সাইনটা, এটা আমার কাছে আছে। এটা আমার সবচেয়ে বড় পাওনা। হ্যাঁ, তো এই যে সারেগামাপার 9 মাসে তোমার জার্নি, গান তো রয়েছে, এবং কতক্ষণ প্র্যাকটিস করতে হতো ওখানটা? তো মানে সকালবেলা 5টা 6টা ওই সময় উঠে 7টা 8টার মধ্যে স্টুডিওতে চলে যেতে হতো। এবার স্টুডিওতে গিয়ে গ্রুমিং হতো, রিহার্সাল হতো সারাদিন। মানে একটা রুমে গ্রুমিং থেকে বেরোলাম আরেকটা রুমে, বা এই রুমে গ্রুম থেকে বেরিয়ে একটু বসে আবার রিহার্সালে গেলাম। আর মাঝে মধ্যে খেলতাম বন্ধুদের সাথে, অনেকের সাথে খেলাধুলো চলতো। আচ্ছা, তো আমি যে ওকে যেটা বলছিল শুরুতে আস্তে আস্তে যে গান তো প্রচুর হবে, ফাইনালের মঞ্চে তুমি যে গানটা গেয়েছিলে সেটা যদি একটু শোনাও। গর্ব হয়? গর্ব হবে, আমরা খুশি হচ্ছি, খুবই হবে, কিন্তু কথা হচ্ছে এই জিনিসকে ধরে রাখা। হ্যাঁ, ধরে রাখতে হবে ওকে। সেই জন্য আমরা বারবার বলছি প্র্যাকটিস করে যাও, হ্যাঁ প্র্যাকটিস করে যাও, রেওয়াজ প্র্যাকটিস করো। আর ওর একটা শুধু মান্নাদিজিকে, যেমন ও মান্নাদিজি ঘরানায় আমরা রাখবো, কিন্তু ও কিন্তু সমস্ত শিল্পীরই গান করে। আপনি যে কোনো শিল্পীর আপনি গান করুন, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, শ্যামা সঙ্গীত, রাগাশ্রয়ী, তারপরে আধুনিকের, হিন্দি, আপনি যে কোনো ধরনের, ফোক থেকে শুরু করে যে কোনো ধরনের গান দিন, তাহলে আপনি মানে ওর ক্ষেত্রে পাবেন। আর আপনি আর একটা জিনিস ওর মধ্যে, যেটা আপনি যে কোনো গান দিয়ে দিন, ও 2 ঘন্টার মধ্যে একদম কমপ্লিট করে আপনাকে শুনিয়ে দেবে একদম, এবং উইথাউট কোনো রকমের কোনো খাতা দরকার নেই, কোনো কিছু দরকার নেই, কিচ্ছু না। তারপর এখন প্রায় 400-500 গান তার স্টকে এসে গেছে, 400-500 গান স্টকে আছে তার। এবং ও যখনই গান করে কোনো খাতা দেখে গান করে, হ্যাঁ ওটা নিজে গান করে। যখন আপনার স্টেজ শো করতে যায়, যখন 2-1টা জায়গায় যখন যায়, যখন 12-14 গানে গান করে, একটাও কোনোদিন কোনো কিছু খাতা দেখেনি, কোনো মোবাইল দেখেনি, কোনো কিছু কোনো রকম। মানে এইটা হচ্ছে তার একটা প্রধান গুণ আর কি। তো যাই হোক, দেখা যাক কি হয়, কেমন করে থাকে, পরবর্তী পিরিয়ডে কি হয়। ঠাকুরকে ডাকছি, আশীর্বাদ করুন ঠাকুর, আর আপনার সমস্ত তার গুণগ্রাহী শ্রোতারা তার আশীর্বাদ করুন, যেন ও যেন এই পথেই একজন গায়ক হতে পারে, ওর খ্যাতি যাতে ছড়িয়ে পড়ে, এটাই আমরা চাই ঠাকুরের কাছে। অতটা বন্ধুরা আবদার করে তো গান শোনানোর? হ্যাঁ, স্কুলের বন্ধুরা কি বলছে? স্কুলের বন্ধুরা তো স্কুলে গান করতে বলে, কিন্তু ওখানটা তো করতে হয় না স্কুলের মধ্যে। আর যখন ওখান থেকে এলাম, এখন খালি বন্ধুরা বলছে তুই কবে স্কুলে আসবি, হলে তোর সাথে দেখা করবো, কারণ এতদিন স্কুলে যাওয়া হয় না আর বন্ধুদের সাথে দেখা করা হয়নি, না খালি স্কুল যাওয়ার অপেক্ষা। আপনারা দুজনেই চাকরি করেন, দুজনে খুব ব্যস্ত, তবু ছেলেকে সময় দেওয়া, এই রিয়েলিটি শো পর্যন্ত পৌঁছানোরও তো একটা ব্যাপার থাকে, যোগাযোগ করা, তো সেটা কিভাবে করতেন? অ্যাকচুয়ালি রিয়েলিটি শোতে ও যখন গেছিল, তখন বয়স হচ্ছে 7.5-8 বছর এরকম। প্রথম যায় সোনি টিভিতে সুপারস্টার সিঙ্গারে জুনিয়র, তো ওখানে গেছিল। তখন কোভিড পিরিয়ডে অনলাইন অডিশন চলছিল, আমরা ওইরকম অনলাইনে অডিশন দেখে, অনলাইনেই অডিশন ভিডিও পাঠাই গানে। তো 2-3টে রাউন্ড হয় অনলাইনে, তারপরে ওরা মুম্বাইতে ডাকে, আমরা মুম্বাইতে নিয়ে যাই। প্রথমবার দুজনেই গেছিলাম।
তো ওখানে 1 মাস ছিলাম, ওখানে প্রায় 3-4টে রাউন্ড হয়, হওয়ার পরে ও স্টুডিও রাউন্ডে সিলেকশন হয় এবং স্টুডিও রাউন্ডে টপ 40 পর্যন্ত ও সিলেক্টেড হয়। তারপর টপ 40 পরে আর সিলেকশন হয়নি, তো তখন বাড়ি চলে আসি। তার প্রায় 2.5-3 মাস পরে জিটিভি থেকে ওরা ওই যে নাম্বারটা ছিল ওখান থেকে ওরা ফোন করে যে আপনারা কি জিটিভি সারেগামাপা লিটল চ্যাম্প শুরু হচ্ছে, আপনারা কি আগ্রহী আছেন? আমরা বললাম প্রথমে না, কারণ আমাদেরও একটা ছুটির প্রবলেম হয়, এই রিসেন্ট মুম্বাই থেকে ঘুরে এসেছি। তো ওনারা বলে আচ্ছা হোক, বাচ্চাকে আপাতত দেওয়ান অডিশনটা আমরা কলকাতাতেই অডিশন করছি, তখন আর অনলাইন হয়নি, অফলাইন অডিশন। তো তখন কলকাতাতেই অডিশন দেয়, অডিশন দেওয়ার পরে তো সিলেকশন হয়। ওখানে 3টে অডিশন হয় কলকাতায় 2 দিন ধরে। 3টে অডিশনের পরে সিলেকশন হওয়ার পরে ওরা মুম্বাইতে ডাকে, আমরা মুম্বাইতে নিয়ে যাই এবং মুম্বাইতে প্রায় 3-4টে অডিশন হয়। তারপরে ও স্টুডিও রাউন্ডে সিলেকশন হয়, তারপরে টপ 15-এও সিলেকশন হয়। সেটাই আমাদের কাছে একটা বিশাল পাওয়া ছিল, কারণ সেটাই প্রথম রিয়েলিটি শো ছিল এবং টপ 15-এ গেছে মানে টিভিতে দেখাবে, টিভি ইয়েতে সিলেকশন হয়েছে, সেটা খুব আনন্দের ছিল। তো তারপরে ওখানে টোটাল রাউন্ড শেষ করে ও ফাইনালে পৌঁছায় এবং ফাইনালে 3rd রানার আপ হয়। 3rd রানার আপ হওয়ার পরে বাড়ি চলে আসি এবং তারপরে তার ঠিক 2 বছর পরে জি বাংলাতে ও রিয়েলিটি শোতে আবার চান্স পেল এবং ওখানে উইনার হলো। আপনার স্কুলের চাকরি রয়েছে এবং তারপর ওকে এতটা সময় দেওয়া, বম্বেতে নিয়ে যাওয়া, সারেগামাপা তো জি বাংলা রয়েছে, তো সেই আপনি কিভাবে ম্যানেজ বলতে এই প্রসঙ্গে বলি, আমার স্কুলের প্রধান শিক্ষক মহাশয় আমাকে খুব হেল্প করেছেন আর পরিচালন মণ্ডলীও আমাকে হেল্প করেছে এবং ওনারা যাতে কোনো অসুবিধা না হয় সব কিছু নিয়ম মেনে সব কিছু করে আমাকে ছেড়েছিলেন যে ঠিক আছে আমরা দেখে নিচ্ছি, আপনি যান। এই যখন যাচ্ছে, একদিকে মুম্বাই যাচ্ছে আর এদিকে কলকাতা যাচ্ছে, যখন ছেলে এত দূর যাচ্ছে কোনো অসুবিধা হবে না, আপনারা যান। হ্যাঁ, মোটামুটি খুব হেল্প করেছেন, না হলে কিন্তু এইটুকু যাওয়া যেত না, কোনো মতেই যাওয়া যেত না। হ্যাঁ, তো সেদিক থেকে আমি প্রশাসন বা আমাদের পরিচালন মণ্ডলী বা প্রধান শিক্ষক মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাবো। আর বাকি হচ্ছে দুজনের ক্ষেত্রে জানেন সার্ভিস আছে, কষ্ট, কিন্তু তার মধ্য দিয়েও আমি কি করেছি না, ও তো নিজেই বাড়িতে থাকে তালাচাবির মধ্যে, একদম তালাচাবির মধ্যে। তবে আমি কিন্তু প্রতিনিয়ত আমি যখন লিজার পিরিয়ড পাই তখন ফোন করছি, তার কাছে ফোন থাকে, বাবা তুমি এই 5টা গান করে ফেলো, এই গানগুলো আমি গেলে শুনবো। ও কিন্তু প্রতিনিয়তই করে ফেলে, প্র্যাকটিস করছে, খাওয়া দাওয়া নিজেই করছে। কখনো তার এক পিসিমণি থাকে, তাকে এসে একটু চান করিয়ে দিচ্ছে, খাওয়া দাওয়া করাচ্ছে, এইসব করছে, করে তারপর মোটামুটি গানগুলো করিয়ে দিচ্ছে এবং প্রতিনিয়তই বাবা প্রচুর মোটামুটি এর পেছনে প্রচুর পরিশ্রম করে। আমরা জানি যে প্র্যাকটিস না করলে মোটামুটি ফল আসবে, সাকসেস আসবে না, আমরা এইটুকু জানি। তো সেই কারণে আমি কিন্তু এখনো পর্যন্ত ফাইনাল হয়ে গেছে, ফাইনালের পরের দিন থেকেই ওর যেমন রেওয়াজ যেমন যে কোনো ওই রকমই চলছে এবং ওর একটা ফেসবুক রয়েছে, ওই ইউর অতনু মিশ্র বলে ফেসবুক রয়েছে, ওই ফেসবুকে কন্টিনিউসে তার গানগুলো লোড করতে চলেছে, বেশ ভাইরাল হচ্ছে গানগুলো। ইতিমধ্যে তো 2-3খানা গান মোটামুটি হলো, আর বাকি আপনার গান টান পড়াশোনা এতদিন বন্ধ ছিল, এবার পড়াশোনাটা চালু হয়েছে, সেটা অল্প অল্প করে হচ্ছে। এতদিন বন্ধ ছিল, এবারে বাচ্চা পড়াশোনা না করতে হলে খুব খুশি, তো সেটাতে আবার ঢুকতে একটু সময় লাগছে, তো চেষ্টা করছে। পড়াশোনাতে ভালো, ওকে একবার বোঝালেই ও বুঝে যায়, পড়াশোনাতে ভালো। মোটামুটি দেখছি পড়াশোনার সঙ্গে সঙ্গে যেন সঙ্গীতটা নিয়ে সে এগিয়ে চলতে পারে আর মানাদিজির যেন নামটা রাখতে পারে, এইটুকু আমাদের একটা ইচ্ছা। অতটা দুষ্টুমি কি একেবারেই হয় না? সবসময় কি গান হয়? প্রচুর দুষ্টু, মানে গান যেটুকু সময় পড়লো সেইটুকু সময়। যখন সারেগামাপার সেটে থাকতো তখনও যেই মুহূর্তে ওখানে তো সব পার্টিসিপেন্টকে বসতে হতো সোফাতে, তো ওর যখন গানটা হচ্ছে সেই মুহূর্তটা ও ঠিকঠাক, গানটা হয়ে গেল তারপর যে সোফায় গেল, তারপর থেকে এতটাই দুষ্টুমি করতো যে অভিজিৎ স্যার পিসিআর থেকেও ওকে বলেছে যে অতনু তোমাকে বাড়ি পাঠিয়ে দেবো। আর আবির স্যার যিনি ফ্লোর ম্যানেজমেন্টে ছিলেন, তো উনিও কতবার বলেছেন অতনুর গার্ডিয়ান এসো, অতনুকে নিয়ে যাও, মানে এতটাই দুষ্টু ছিল। তো তাহলেও ওনারা সত্যি কথা প্রচুর ভালোবাসতেন। বাচ্চা দুষ্টুমি করলে তো একটু শাসন করতেই হবে, তো প্রচুর সবাই খুব ভালোবাসতেন, যেহেতু গানটা ভালো করতো। তো এই করেই চলছে, বাড়িতেও সেই সেম, শুধু যে ওখানে তাই নয়, এখানে এসেও তার সেই শুরু হয়ে গেছে প্রচন্ড দুষ্টুমি। আর দিদি এলে দিদিকেও ছাড়ে না, বিড়ালকেও ছাড়ে না, কাউকেই ছাড়ে না। আর আরেকটা লাস্টে আমরা বলি যে এই জি বাংলাকে সর্বোপরি ধন্যবাদ জানাতে হয়, কারণ এত বড় একটা চ্যানেল, এত বড় একটা শোকে চালানো কি কষ্ট, সেটা সবাই জানতে পারবে না সামনাসামনি না থাকলে। হ্যাঁ,
ওখানে যে কি এই আমরা হয়তো টিভিতে বসে গান দেখছি, কমেন্ট করলাম, উঠে পড়লাম, 1 ঘন্টা 1.5 ঘন্টা শেষ হয়ে গেল, কিন্তু এর পিছনে যে কি কষ্ট সেটা আমরা ওখানে ছিলাম। তো মানে জি বাংলার সমস্ত টিমকে, যারা লাইটম্যান থেকে শুরু করে, গেটম্যান থেকে শুরু করে এবং ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট থেকে সকলের অক্লান্ত পরিশ্রমে এই শোটা হয়। এবং এই শো এর কিছু কিছু ব্যাড রিমার্ক তো আমরা পাই সোশ্যাল মিডিয়াতে, যে পয়সা নেওয়ার একটা সিস্টেম আছে, এই সেই, কিন্তু এগুলো পুরোটাই ভ্রান্ত ধারণা। কারণ আমরা ওখানে সরাসরি নিজেরা 9 মাস ছিলাম, অ্যাটাচমেন্টে ছিলাম এবং দেখে আমরা এটাই বুঝলাম, বোম্বেতেও গেছি, এখানেও গেছি, কোনো জায়গাতেই কিন্তু টাকা নিয়ে কোনো কিছু হয় না। তো যদি আপনার ছেলে মেয়ের ট্যালেন্ট থাকে, অবশ্যই সে যে কোনো জায়গায় সাফল্য পাবে। তার জন্য একটু ধৈর্য রাখতে হবে। এবং অতনু প্রথমবারে হয়নি, দ্বিতীয়বারেও হয়নি, তৃতীয়বারে ওর এই সাফল্যটা এসছে। সকলকে বলি ধৈর্য নিয়ে এবং প্র্যাকটিস করে যাও, অবশ্যই যে কোনো ট্যালেন্ট কোনো না কোনো দিন সাফল্য পাবে। অতনু দুষ্টুমিও চলুক, গানও চলুক, আর একটু সরস্বতী মূর্তিটা দেখি আমরা, যেটা সারেগামা থেকে তুমি জিতেছো মূর্তিটা। এই দেখো, খুবই সুন্দর মূর্তি, আমার খুবই পছন্দ হয়েছে। থ্যাংক ইউ। আচ্ছা মানাদি জি টুপিটা দেখিয়ে দাও। টুপিটা দেখবো, আর গানে গানেই আড্ডা শেষ করবো, তবে অতনুর একটা গান দিয়ে। এবং প্রচুর ওর মেডেল রয়েছে সারেগামাপা এবং নানান জায়গা থেকে। আর মেডেল রয়েছে। হ্যাঁ, আমি যখন জিটিভিতে গেছিলাম তখন ফার্স্ট অডিশনে সিলেক্ট হওয়ার জন্য এই সিলভার মেডেলটা 2022 সালে। আর তার সেকেন্ড রাউন্ডে সিলেক্ট হয়ে আমি যখন টিভি মেইন রাউন্ডে গেলাম তখন এই গোল্ড মেডেলটা পেয়েছিলাম। এবার আমি জি বাংলা একটা দেখাচ্ছি। এটা জি বাংলা ফার্স্ট অডিশনে সিলেক্ট যখন হলাম, আমি যখন কেউ আমাকে পাগল বলে গানটি গিয়ে সিলেক্ট হয়েছিলাম। আর যখন আমি সেকেন্ড অডিশনে সিলেক্ট হলাম তখন এই গোল্ড মেডেল আর এই গ্রাজুয়েশন ক্যাপটা পেয়েছিলাম। খুব সুন্দর। এই সেই টুপি, সুরের রাজা মান্না দের টুপি। মান্না দে যেহেতু অনেক বড় টুপি পরতেন, ওই জন্য রজত কাকু আমাকে একটু ছোট সাইজের টুপিটা দিয়েছেন। এটা মান্না দাদুর মাথায় ফিট হতো না, ওই জন্য আমাকে দিয়েছেন। আর রজত কাকু বলে দিয়েছেন যে আমি যখন বড় হবো তখন আমাকে আরো দুটো টুপি দেবেন, বড় টুপি। একদম এরকম অনেক টুপি তোমার কাছে থাক, এবং মান্নাদের যে আশীর্বাদ রয়েছে সেটাও থাক। আমি যেটা বলছিলাম ওকে, যে মানে এই বয়সেই এরকম একটা অ্যাচিভমেন্ট। আমি গান দিয়েই আড্ডা শেষ করবো। অতটুকু দুষ্টুমিটা কিন্তু চলুক, ঠিক আছে? একটু তো দুষ্টুমি করতে হবে, বলো? তো তুমি একটা তোমার পছন্দের গান। অতনুর কণ্ঠে যে সরস্বতী রয়েছে সে কথা আপনাদের আগেই বলেছিলাম, এবং আপনারা তার প্রমাণও পেয়েছেন এতদিন সারেগামাপার মঞ্চে। অতনুর এই গানের জার্নির সঙ্গে থাকুন আর চোখ রাখুন টলি টাইমে।